ফোরকাস্ট দিচ্ছে যে এই মার্কেট এখন এমন চাঙ্গা হবে বিএনপি আসার পরে যে 10,000-এ যাবে। হ্যাঁ, এটা ক্যাল রাইট, ক্যাল বাংলাদেশের শুধু ক্যাল না, এরকম রিপোর্ট অনেক বিদেশি ইনভেস্টরও লিখেছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের ইনভেস্টমেন্টের জায়গাটা মানে তৈরি হচ্ছে? মার্কেট এত ক্ষুধা, আই থিঙ্ক leading indicators will be enough for the market to rally. Gold is a long-term investment. পুঁজিবাজারে আমি মনে করি যে people have to experience it. শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, আমরা এমন একটা সময় অবস্থান করছি যে সময়টা আসলে পুঁজিবাজার একটা গত কয়েকটা সপ্তাহ ধরে আমরা দেখছি যে একই জায়গায় মোটামুটি সাইডওয়েজে মুভমেন্ট করছে। 5,900 5,800 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট করছে। এই জায়গা থেকে বিনিয়োগকারীদের প্রত্যাশার জায়গা যেমন রয়েছে, শঙ্কার জায়গা রয়েছে। অনেকে মনে করছেন যে বাজার হয়তো খুব সহসাই তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে, অন্তত তারা মনে করছেন 6,000 পয়েন্টের জায়গাটা অতিক্রম করবে। আবার কেউ কেউ শঙ্কায় আছেন যে যেহেতু মধ্যপ্রাচ্য রিলেটেড এখনও যে সংকট, এটা এখনও কাটেনি, সেটা আমাদের জ্বালানির উপরেও একটা ধরনের প্রভাব ফেলেছে। সেই জায়গা থেকে আসলে মার্কেট কি আরও নিচের দিকে যাবে কিনা সেই শঙ্কাও রয়েছে। এই পুরো বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইনভেস্টমেন্ট সব মিলে আলোচনা করব। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে এসেছেন Watcher.org-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাজিদ অমিত। সাজিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনি যে যুদ্ধের নিয়েই একটু শুরু করছিলাম, আসলে আমাদের বাজারটা যে এই জায়গায় এসে একটু থেমে গেছে, এটা কি যুদ্ধ বা আমাদের দেশের যে অর্থনৈতিক জায়গায় যে জ্বালানির একটা সংকট চলছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, এই সংকটকে কি আসলে এই জায়গায় কোনো প্রভাব দেখছেন? না, ডেফিনেটলি আই থিঙ্ক দেখেন, মার্কেটটা আমরা যদি ট্র্যাক করি, একটা তো পোস্ট ইলেকশন ইউফোরিয়া ছিল, ওটা একটা ক্যাটালিস্ট ছিল। সো ওখানে তো আমরা দেখেছি যে ভালো রিরেটিং হয়েছে, বেশ কিছু ব্যাংক স্টকস মানে ভালো রিটার্ন দিয়েছে, যারা ভালো ব্যাংক আমাদের পুঁজিবাজারে, যাদের প্রাইস টু বুক ভালো, অর্থাৎ আন্ডার ভ্যালিউড, যেখানে আর্নিংস গ্রোথ ভালো এসেছে। আপনি তো জানেন, আপনি নিজেও ইনভেস্ট করেন, আমিও করি, আমার অনেক বন্ধুরা করে, এবং আমি তো মার্কেটের সাথে অনেক যুক্ত ফর মেনি ইয়ার্স নাও। পিপল মেড ভেরি গুড রিটার্নস। সো ওইটা ছিল ফার্স্ট রিরেটিং। তারপরে যেটা হলো, যুদ্ধের পর থেকে তো আমরা দেখলাম যে মার্কেটের একটা স্ট্যাগনেন্সি এসছে। হাউএভার আই থিঙ্ক উই অলসো নিড টু কিপ দিস ইন মাইন্ড। এবছর ইয়ার টু ডেট যেটাকে বলে ওয়াইটিডি, বাংলাদেশ মার্কেট ইজ দ্য সেকেন্ড বেস্ট পারফর্মিং মার্কেট ইন এশিয়া। নাম্বার 1 থাইল্যান্ড, নাম্বার 2 বাংলাদেশ। আপনি যদি কম্প্যারিজনে অন্য ডেভেলপ মার্কেটগুলো দেখেন, ডেভেলপ বলতে আরও একটু উন্নত ইন্ডিয়া মার্কেট দেখেন ইত্যাদি, তারা কিন্তু নেগেটিভ রিটার্নস। না, এটার একটা কারণ বোধহয় আছে। আমরা এত বছর ধরে ডিপ্রেস ছিলাম যে আসলে যদি আমরা 10 বছরের হিসাব করি, তাহলে আমরা দেখব নিচের দিক থেকে হয়তো 1 নম্বর আসি। এরকম কারণ তো আছেই। কারণটা এটাই, আপনি যেটা বললেন, যে সাধারণত যেটা হয় যে এরকম লং স্ট্যাগনেন্সি যেটা হচ্ছে মার্কেটে 2 বছর বা আরও বেশি, এই ফ্লোর প্রাইসের পর থেকে হচ্ছে, এরপরে রিরেটিং হয়। ইনফ্যাক্ট আপনারা তো টিপিএস এরকম ইন্টারভিউ করেছেন, যেখানে ফোরকাস্ট এসেছে যে এই মার্কেট এখন এমন চাঙ্গা হবে বিএনপি আসার পরে যে 10,000-এ যাবে। হ্যাঁ, এটা ক্যাল রাইট, ক্যাল শুধু ক্যাল না, এরকম রিপোর্ট অনেক বিদেশি ইনভেস্টরও লিখেছে। এরকম কথাবার্তা এসছে যে বাংলাদেশের যে টপ ব্যাংকিং স্টক, আমি নাম বলবো না, যেটা সবচেয়ে আন্ডার ভ্যালু স্টক এশিয়ার, এরকম কথাবার্তা এসছে। দেখেন, মার্কেটের ফান্ডামেন্টালসে যে আমি যদি বলি, আমরা তো ফান্ডামেন্টালস নিয়ে কথা বলবো, আমরা তো অন্য জিনিস নিয়ে কথা বলবো না। যেগুলো ফান্ডামেন্টালি ভালো স্টক যেগুলো আছে, জেনুইনলি আন্ডার ভ্যালিউড। এখন আন্ডার ভ্যালিউড মানি না যে এখানে টাকা আসবে, যেটা আমরা বলি ক্যাটালিস্ট লাগে, যেটা অনেকে আমরা একটু আগে গল্প করছিলাম যে খাদ্য লাগে মার্কেটে। আমাদের একটা ক্ষুধার্থ মার্কেট, কারণ যে মার্কেট খাবার পায়নি এত বছর, সে তো ক্ষুধার্থ। হয়তো 6,000 7,000 ক্রস করার পরে ক্ষুধা কমবে, তখন এত ক্যাটালিস্ট লাগবে না। এখন ক্যাটালিস্ট এসছে, যেরকম একটা রেট কাট হলো আমাদের, কিন্তু মোটামুটি ধরেন এই সামনে এই বাজেট আসলো, এটা মার্কেট ফ্রেন্ডলি বাজেট, সামনে মার্জিন রুলসের একটা এক্সপেকটেশন আমাদের আছে। সো ক্যাটালিস্ট সামনে আছে। আমি মনে করি যে, অ্যান্ড হরমুজ ইজ আ বিগ নেগেটিভ ক্যাটালিস্ট। হরমুজের প্রজেকশনগুলো তো খুবই আনসার্টেন, কারণ ট্রাম্প সাহেব তো একবার এক একটা জিনিস করতেছেন। ট্রাম্প সাহেব একবার সই করে, মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়, ট্রাম্প সাহেব আবার টার্ন করে। অয়েল প্রাইস তো বেশ কয়েকবার ইটস ক্রসড 100, 120 হয়েছে, তো মার্কেট আমরা কারেকশন দেখছি, কিন্তু আমরা কিন্তু পরে আবার উই হ্যাভ সিন আ রিবাউন্ড। সো আই ওয়ান্ট আস, দিস ইজ মাই ভিউ, টু বি পজিটিভ অ্যাবাউট দ্য মার্কেট। এই মার্কেটে কিন্তু আমি দেখতে চাচ্ছি, আমি কিন্তু সাইডওয়েজটা না দেখে আমি দেখতেছি রেজিলিয়েন্স। দ্যাটস মাই ভিউ। হ্যাঁ, আই সি রেজিলিয়েন্স। সো আই থিঙ্ক
ইনশাল্লাহ when Hormuz clears up তখন I see further re-ratings এবং এর মধ্যে দিয়ে I think আমাদের we'll see hopefully rate cuts, hopefully Hormuz আরও এর থেকে খারাপ জায়গায় যাবে না, এই জ্বালানি সমস্যাটা আস্তে আস্তে আরও সমাধান হবে. সো আই এম পজিটিভ অনেস্টলি, অ্যান্ড আই থিঙ্ক যে আপনাদের মতো শো ইজ হেল্পিং ক্রিয়েট দ্যাট পজিটিভিটি বিকজ ইটস এন ইমোশন ড্রিভেন মার্কেট, রাইট? এনি মার্কেট ইজ এন ইমোশন ড্রিভেন মার্কেট. না, এটা ইমোশন ড্রিভেন, বাট হচ্ছে ফান্ডামেন্টালি যদি বলে, আপনি একজন ইনভেস্টমেন্টের প্রফেসর, পিএইচডি করেছেন, এই যে ইনভেস্টমেন্ট মানে এখন এই আমাদের দেশের, আমি বাইরের কথা বাদ দিলাম, মধ্যপ্রাচ্যে যেহেতু একটা যুদ্ধ অবস্থা, সেই জায়গায় ইনভেস্টমেন্টের পরিস্থিতি অন্যরা ব্যাখ্যা করুক। আমাদের দেশে এখন যে পরিস্থিতি আছে, আমরা দেখছি যে অনেক কারখানা, গ্যাস, বিদ্যুৎ এগুলোর অভাবের কথা অভিযোগ তুলছে যে তারা আসলে পারছে না, প্রোডাকশনে যেতে পারছে না। সিটি গ্রুপের মতো একটা প্রতিষ্ঠান তাদেরকে এখন অনেক বিপদের মধ্যে আছে বলা যাচ্ছে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে বাংলাদেশের ইনভেস্টমেন্টের জায়গাটা মানে তৈরি হচ্ছে বা প্ল্যাটফর্ম রেডি হচ্ছে, ধীরে ধীরে বাড়বে? ইটস এ গুড কোয়েশ্চেন। আমি আপনাকে দুটো পিকচার দিতে চাই। একটা হচ্ছে যে আমার গবেষণার কাজে আমার একটা ইন্টারেস্টিং এরিয়া অফ রিসার্চ, সেটা হচ্ছে যে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যখন রি-রেটিংটা হয়, আমাদের মধ্যেও তো তাদের একটা সিচুয়েশন ছিল, অ্যাজ ইউ নো, আমাদের চেয়ে বাজে ছিল। ইয়েস, আর পলিটিক্যালি সিমিলার ছিল, যেটা ম্যাসিভ ট্রানজিশন হয়েছিল, রাইট? সো পলিটিক্যালি ইট ওয়াজ সিমিলার, আর মার্কেট ওয়াইজ আরও বাজে ছিল, ইকোনমি অবস্থা কিন্তু আরও বাজে ছিল। আই এম শিওর ইউ নো দিস, যে আমাদের ইনফ্লেশন আর তাদের ইনফ্লেশন আকাশ পাতাল ডিফারেন্স ছিল। মার্কেট টেন্ডস টু ড্রাইভ অন এক্সপেকটেশন। সো এমন না যে ইকোনমিক হাউস হ্যাজ টু বি কমপ্লিটলি পারফেক্ট ফর দ্য মার্কেট টু র্যালি। আমি মনে করি যে স্পেশালি আমি যে আমাদের কারেন্ট মার্কেট অবস্থা বললাম, যে মার্কেটে এত ক্ষুধা, আই থিঙ্ক লিডিং ইন্ডিকেটরস উইল বি এনাফ ফর দ্য মার্কেট টু র্যালি। আই ডোন্ট থিঙ্ক যে আমাদের ইকোনমিক হাউস, আমাদের হাউস বলতে আমি একটু আই এম থিঙ্কিং অফ ইট অ্যাজ আ হোম, যে আমাদের দেশ, we don't have to get economic fundamentals all perfect for the market to rally. I think the market will, I hope, improve on expectation. আমরা একটা ইংলিশে কথা বলি না যে বাই দ্য রুমার সেল দ্য নিউজ। যখন আমরা জানি যে একটা ভালো রিপোর্ট আর্নিংস আসবে, আমরা কিনে ফেলি আজকাল দেখা যাচ্ছে, এবং আর্নিংস আসলে কিন্তু মার্কেটে র্যালি করে না, মার্কেট এতই ক্ষুধার্ত। বাংলাদেশে দেখা যাচ্ছে যে রুমার শুনে মানুষ কেনাকাটা করতেছে, এবং রুমারটা যখন বাস্তবায়ন হচ্ছে তখন বিক্রি করে দিচ্ছে। সো I see this hunger as a good sign. I think we needed the market. সবাই খুব expectant. দেখেন গ্লোবালি তো একটা ব্যাপার আছে, গ্লোবালি কিন্তু আপনিও চিনবেন, আমি কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবরা যারা বাংলাদেশ পুঁজিবাজারে ইনভেস্ট তেমন কখন করেনি, এরা আমেরিকার এআই ট্রেড যেটাকে বলা হয়, যে তাদের যে টপ 7 টেক স্টকস যারা এআইতে ইনভেস্ট করতেছে, তারা কিন্তু ওখানে ইনভেস্ট করে বসে আছে। আমাকে বলছে যে এই তুই করিস নাই, আমেরিকার পুঁজিবাজারে ইনভেস্ট করিস নাই। এখন আমি আমেরিকার পুঁজিবাজার স্টাডি করি, আমি আমেরিকায় থাকতাম, আমি ওখানে পড়াশোনা করছি, সো আমি ওখানে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংও কাজ করছি। সো আই থিঙ্ক লট অফ ইউর ভিউয়ার্স উইল নো, এই আমেরিকার পুঁজিবাজার টেক স্টকসগুলো কিন্তু খুব বাজেভাবে ওভার ভ্যালিউড, কারেকশন হচ্ছে। কিন্তু আমরা তো এটাও জানি যে ইউনো এই ইনভেস্টার্সদের কিন্তু একটা রোটেশন হয় গ্লোবালি। তারা কখনো ক্রিপ্টোতে ইনভেস্ট করে, কখনো গোল্ড ইনভেস্ট করে, কখনো এআই ট্রেডে ইনভেস্ট করে, কখনো ফ্রন্টিয়ার মার্কেট ইনভেস্ট করে। এবং আপনি কিন্তু ডেভেলপ মার্কেট এবং ফ্রন্টিয়ার মার্কেটে প্রায় নেগেটিভ কোরিলেশন দেখবেন ইনভেস্টমেন্টের, যে ফ্লোগুলো তো ঘুরে ঘুরে আসে। ডিএসসিতে যেরকম ফার্মা থেকে ব্যাংকে যায়, ব্যাংক থেকে হয়তো ছোট স্টকে যায় ইত্যাদি, গ্লোবালিও তো রোটেশন হচ্ছে। সো উই নিড দোজ ক্যাটালিস্টস, অ্যান্ড আই থিঙ্ক উইল গেট দেয়ার for different reasons. আপনি ক্যাটালিস্টের কথা বলছেন, আপনার ক্যাটালিস্ট বলতে আমরা যদি আপনার কথাকে একটু মিন করি, কিছুদিন আগে ইন্টারেস্ট রেট কাট করা হয়েছে 0.5, এই কাট কি কোনো ক্যাটালিস্ট কিনা? তারপরে বিএসসিসি কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে, মার্জিন রুল নিয়ে আবার কাজ শুরু করছে, তারপরে আইপিও রুলস নিয়ে আবারও তারা করছে। এগুলো কতটা ক্যাটালিস্ট আর কতটা ফরেন ইনভেস্টমেন্টের জন্য আসলে একটু বাধা তৈরি করে, যে আমাদের পলিসিগুলো আসলে মানে একই ধারায় চলে না, খুব দ্রুত চেঞ্জ হয়। এই জায়গা থেকে আপনার ফরেন ইনভেস্টমেন্ট এবং ক্যাটালিস্ট বলছেন, এটা আসলে কেমন ক্যাটালিস্ট, নেগেটিভ আর পজিটিভ ক্যাটালিস্ট? ফাইন, খুব সুন্দর প্রশ্ন করছেন। আমি আপনাকে এই প্রশ্ন থেকে দুটো ভাগ উত্তর দিই। একটা হচ্ছে যে ফরেন ইনভেস্টরদের পারসেপশন আগে কি ছিল এবং আমরা আগামীতে কি আশা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ক্যাটালিস্টগুলোর এফেক্ট পড়েছে কিনা বা পড়বে কিনা। আচ্ছা, সো ফরেন ইনভেস্টরদের বিষয় হচ্ছে, ফরেন ইনভেস্টররা আমাদের মার্কেট নিয়ে
আমি যদি রিসেন্ট হিস্ট্রি বলি, দে ডেফিনেটলি সাফার্ড একটা ক্রাইসিস ইন কনফিডেন্স। আমি রিসেন্টলি সিঙ্গাপুরে গিয়েছিলাম কিছু ফরেন ইনভেস্টার্সের কথা বলতে, এটা আমার নিজের কাজের জন্য, আমরা বন্ড ইস্যু করতে, ইম্প্যাক্ট বন্ড নিয়ে কথা বলতে। সো তখন দেখলাম যে কি এখানে পুঁজিবাজারের সাথে কেন কানেক্টেড বলি আমার ডিসকাশনটা, অনেক ফরেন ইনভেস্টার দেখলাম যে তারা আমাদের সেক্টর, ব্যাংকিং সেক্টর এনপিএল এর কথা বলছে। তারা কিন্তু জানে না যে আমাদের ব্যাংকিং সেক্টর দুটো জগৎ, একটা জগৎ হচ্ছে টপ 5 ইভেন টপ 10 ব্যাংকস, একটা হচ্ছে বাকি 50টা। আমাদের টপ 5 বা টপ 10 ব্যাংকস কিন্তু আমি বলবো এশিয়ার মধ্যে among the strongest, কারণ এখানে একটা ফ্লাইট টু কোয়ালিটি হয়েছে। যেসব টপ ব্যাংক, টপ 3, তারা কিন্তু দে হ্যাভ পোস্টেড ওয়ান্ডারফুল আর্নিংস অ্যাজ ইউ নো, বাট ফরেন ইনভেস্টারের কাছে কিন্তু ওভারঅল নিউজ খারাপ যায়। আমরা কিন্তু উই আর নট ভেরি গুড অ্যাট কমিউনিকেটিং গুড নিউজ টু ফরেন ইনভেস্টার্স। আমাদের অনেক ব্রোকারেজ রিসার্চ ডেস্ক আছে এবং ভালো কাজ করছে তারা, ডেফিনেটলি অ্যানালিটিক্যালি দে আর ভেরি পাওয়ারফুল, বাট আই থিঙ্ক দের স্টিল আ বিগ গ্যাপ ফরেন ইনভেস্টরদের। এটা হয়েছে কারেন্ট বিসেক, এবং আমি আগে ডিসক্লেমার করি আমি এদের অনেকেই চিনি, আই থিঙ্ক আর ডিফারেন্ট। আমার এদের প্রতি অনেক আস্থা আছে। এরা সবাই প্র্যাকটিশনার, প্রাইভেট সেক্টর থেকে এসছে, এরা ডাইরেক্টলি ফরেন ইনভেস্টরে কাজ করেছে, বোথ সাইডস। আই থিঙ্ক এদের একটু সময় দেওয়া উচিত, অ্যান্ড আই থিঙ্ক ইউল সি যে ফরেন ইনভেস্টাররা আমাদের আগে যে ধরনের পারসেপশন রাখতো রেগুলেটরকে নিয়ে, এই পারসেপশনের বিষয়ে দে আর ফুললি ইনফর্মড, অ্যান্ড আই এম কনফিডেন্ট, আমি আশাবাদী দে উইল মেক দ্য রাইট ডিসিশনস। নাম্বার 1, ক্যাটলিস্ট নিয়ে যদি বলি, ইন্টারেস্ট রেট কাট টু সাম এক্সটেন্ট আমার মনে হয় ওরকম প্রভাব ফেলেনি টু দ্য মার্কেট, বিকজ আই থিঙ্ক দ্য মার্কেট ইজ ওয়েটিং টু সি এটা রেজিমটা কী হবে মনিটারি পলিসি। সো রেজিম অফকোর্স অ্যাজ ইউ নো মিনস এরপরের কি কাট হবে কিনা। আই থিঙ্ক সেকেন্ড কাট বা থার্ড কাটে আপনি ইউল সি এ ডিফারেন্ট রিয়াকশন। পাকিস্তানেও তাই হয়েছিল, বিকজ কাট তো হচ্ছে, বাট কাটের তো একটা ট্রান্সমিশন চ্যানেল লাগবে, রাইট? সো উইভ ডিসকাস কী ধরনের প্রেশার ফেস করছে ব্যাংকরা। কারেন্সি সিচুয়েশন একটা হচ্ছে বিকজ অফ হায়ার অয়েল প্রাইসেস, জ্বালানি সিচুয়েশন হচ্ছে, ইনভেস্টমেন্ট তো আমাদের দেশে এখনও হচ্ছে না। সো ইউ নিড এ ট্রান্সমিশন মেকানিজম, অর এট লিস্ট ইউ নিড টু নো যে ইজ গোয়িং ইন দ্য রাইট ডাইরেকশন। সো আমি আশাবাদী, আই থিঙ্ক এই ক্যাটালিস্টগুলো আমরা সামনে দেখব। মার্জিনের বিষয় আই থিঙ্ক এখন তারা ফিডব্যাক যাচ্ছে অন বিফোর ড্রাফট ওর ফাইনালাইজিং দ্য মার্জিন রুলস। ওখানেও আমি আশাবাদী যে আমরা একটা ইম্প্যাক্ট দেখবো। Again, I think the intention is to direct people towards good stocks. The intention is to promote fundamentally strong stocks. ওটা হলেও কিন্তু যে পরে যে উদ্যোগে আপনি কথা বললেন আইপিওতে আনার বিষয়টা, মোর CFOs, CEOs, মালিকপক্ষ বলেন, বিজনেস ওনার্স বলেন, উইল ফিল এনকারেজড যখন দেখবে যে দিস মার্কেট ইজ ভ্যালুইং গুড স্টকস। I think they're very serious about IPOs. এটা যে আমার অনেক বছর ধরে অনেকেই চেষ্টা করছে, but I think they're making a very conscious effort. This current BSEC regime, and I do think that's a very important catalyst. না, ওই বিএসসিসি যে ভালো কোম্পানি নিয়ে আসার চেষ্টা করে, এটা মৌখিকভাবে আমরা গত 15 বছর যদি বলেন, Yes. তারও বেশি সময় ধরে শুধু আসলে বিএসসিসি বলেছে, বিষয়টা এরকম না। প্রত্যেকটা অর্থমন্ত্রী তার সবাইকে নির্দেশনা দিয়েছে, সরকারি ভালো কোম্পানি লিস্টেড করো, অমুক কোম্পানিকে নিয়ে আসো, তমুক কোম্পানিকে নিয়ে আসো। বাস্তবতা আমরা এখন একটা কোম্পানিও পাইনি। এই সরকারও বলছে, সরকারের নিয়োগ করা হয়েছে বিএসসিসি, তারাও বলছে, বাট প্ল্যাটফর্মটা আসলে রেডি কিনা, মানে তারা আসবে কিনা। আপনি ইনভেস্টমেন্ট নিয়ে পড়ান যেহেতু, সেই জায়গা থেকে আসলে এই জায়গায় কেন আসতে চায় না, এই বাধাগুলো কি দূর করা গেছে? আমি যদি অন্যভাবে উত্তর দিতে পারি জিনিসটা, again I'm going to again disclaim যে আমি এনাদের অনেকেই পার্সোনালি চিনি, বাট আমি চেষ্টা করতেছি যে টু বি অবজেক্টিভ। আমি এখানে মনে করি যে এই কারেন্ট এখানে একটা দক্ষতার ডিফারেন্স আছে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে। সো আই থিঙ্ক, অ্যান্ড দ্যাটস নট দ্য অনলি ফ্যাক্টর, বিসেক চেলেই তো জিনিসটা হয় না, এটা তো ডিপেন্ডস লাইক উই হ্যাভ অলরেডি ডিসকাসড। এখানে তো মানে লিডারশিপ একটা বিষয় থাকে, প্রত্যেকটা লিস্টেড কোম্পানির যারা টপ কোম্পানি, এদের লিডারশিপের কী অবস্থা, এরা কী ধরনেরভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে, গ্লোবাল ম্যাক্রো ফ্যাক্টর একটা বিষয় থাকে, হরমুজের কথাবার্তা আমরা বললাম। সো ইয়া, আই থিঙ্ক উইল নিড ফেভারেবল হেডউইন্ডস, আমাদের যেটাকে আসলে বলে টেইলউইন্ড। আমাদের এখানে ফেভারেবল ম্যাক্রো ফ্যাক্টরস লাগবে, ফেভারেবল গ্লোবাল ফ্যাক্টরস লাগবে, বাট ইফ দের ইজ ওয়ান গ্রুপ অফ পিপল, ধরেন এখানে তো অনেক অ্যাডভাইজারও এসছে, আমি নাম না নিয়ে যদি বলি, এখন কিন্তু একটা ড্রিম টিমের মতো তৈরি হয়েছে পুরা ক্যাপিটাল মার্কেটসে। নিয়ন্ত্রণে যারা আছে আইদার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, অনেকেই কিন্তু এটা নিয়ে কাজ করতেছে। এবং আমি বলবো যে আমি তো এই বাজার দেখতেছি অনেক বছর ধরে। এগেন
মার্কেটে হয়তো এখনও 6,000 হয়নি, হয়তো যে কোনো সময় হবে। আমার রিসার্চ ইনটুইশন যা বলে হচ্ছে ইটস আ টাইম টু বি কনফিডেন্ট অ্যাবাউট দ্য মার্কেট। We only have to keep an eye on how bad the Hormuz situation becomes. অনেকে বলছে যে Hormuz is completely priced in. I don't think so, because আমরা তো দেখতেছি এখন ইয়েমেন সাউদি আরবিয়া আবার যুদ্ধ হচ্ছে। আমরা কারেকশন দেখলাম সানডেতে, অনেকে বলছে এটা গোল্ড প্রাইস বাড়তেছে বলে কিছুটা কারেকশন হয়েছে। গোল্ডের তো একটা খেলা আছে, রাইট? হোয়াট হ্যাপেন্স ইজ যে ইনিশিয়ালি যখন যুদ্ধ শুরু হলো মানুষ ভেবেছিল যে গোল্ডের প্রাইস বাড়েনি। দ্যাট ইজ বিকজ তার আগের 2 বছর গোল্ড অনেক বেড়েছে। সো তেলের দাম যেহেতু বেড়েছে এবং সবার কাছে গোল্ড ওভারবট ছিল, যেটাকে আমরা পুঁজিবাজার ভাষায় ওভারবট বলি, সো ন্যাচারালি পিপল সোল্ড গোল্ড টু বাই অয়েল। পিপল বলতে দেশে বিভিন্ন দেশে গভর্নমেন্টগুলো। কিন্তু এখন যেটা আমরা দেখলাম, ধরেন ইউএসএ কিন্তু জব রিপোর্ট খারাপ এসছে মোস্ট রিসেন্ট। ইমিডিয়েটলি কী হলো, জব রিপোর্ট খারাপ আসা মানে হচ্ছে উই নো যে মানিটারি পলিসি ওখানে এখন একটু ল্যাক্স করতে হবে, হয়তো সামনে একটা কাট হবে, সো ডলার উইকনেস হবে। সো ইমিডিয়েটলি কিন্তু ডলার উইকনেসের কারণে আমরা দেখছি গোল্ড প্রাইস বাড়তেছে। সো এগুলো এখানে গ্লোবাল ক্যাপিটাল ফ্লোজের বিষয় আছে। বাট আপনি যদি একটু জুম আউট করে কথাবার্তা বলি, দেখেন মার্কেট তো প্রেডিক্ট করা যায় না। ইউ ক্যানট প্রেডিক্ট নো ম্যাটার হাউ ট্যালেন্টেড পিপল আর যে কোন দিকে যাবে। বাট আপনার এই কথাটি খুব মূল্যবান যে যেহেতু আমাদের মার্কেট এত নিচে ছিল এবং এত আন্ডারভ্যালুড স্টক, sooner or later I think capital will find these stocks, and I think we have to hope and pray যে the Middle East war clears up soon also. আপনি আপনার বক্তব্যে মনে হচ্ছে যে মানে মধ্যপ্রাচ্যের ঝামেলাটা আমাদের দেশের ক্যাপিটাল মার্কেট ইকোনমি দুটাতে একটা বড় ধরনের প্রভাব ফেলছে। অবশ্যই এই প্রভাব আমরা যেটা বলি যে ইউক্রেন যুদ্ধের সময় আমাদের একটা প্রভাব ফ্লোর প্রাইস দিয়ে মার্কেটটাকে একটা জায়গায় দাঁড় করে রাখা হয়েছিল। সেই সময়ের পরে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর অনেক নিচে গেছে, এই জায়গা থেকে একটা বুস্ট হয়েছে। এখন যে অবস্থা আপনি বলছেন না বাজার ক্ষুধার্ত, সেই ক্ষুধার্ত বাজারের জায়গায় যদি আমরা বলি যে মার্কেট আসলে যদি 6,000 পয়েন্টের এই ব্যারিয়ারটা মানে ওভারকাম করে, সেই জায়গায় কোথায় যেতে পারে? মানে ইকোনমি সাথে হচ্ছে মার্কেটের যে এই ক্ষুধার কথা বললেন, আসলে কোথায় যেয়ে থামতে পারে? সো আমি আসলে ওই প্রেডিকশন দেওয়া তো ডিফিকাল্ট, বাট আমি যদি শর্ট টার্ম কিছু বলি যে ধরেন এই ক্ষুধার কথা, কী ধরনের খাদ্য আসতে পারে। বাজেটের পরে কি হয়, বাজেটের পরে ইকোনমিক এক্সপ্যানশন হয়, মানিটারি এক্সপ্যানশন আমরা জানি, রাইট? সো মানিটারি এক্সপ্যানশন হলে সাম অফ দ্য মানি ফাইন্ডস ইট সেলফ ইন দ্য মার্কেট। সো ওভাবেও একটা ক্যাটালিস্ট আসতে পারে। উই হ্যাভ জাস্ট রিসেন্টলি সিন দ্য বাজেট। মার্জিন রুলসের যে ক্যাটালিস্টটা আছে ওটা কি ফুলি প্রাইসড ইন কিনা কেউ এটা আসলে গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবে না। আই থিঙ্ক মার্জিন রুলসে একটা লং টার্ম এফেক্ট হবে, এটা ফান্ডামেন্টাল এফেক্ট হবে। যে ধরনের যেগুলো খুব ভালো এনবিএফআই, আমি সব এনবিএফআই কথা বলবো না, অনেক ভালো এনবিএফআই আছে যারা মার্জিনে ব্যবসা করবে, আবার ব্যাংকও আছে যাদের দে হ্যাভ সাম বিজনেস ইন মার্জিন। সো ওই ভালো এনবিএফআই কিছু ব্যাংক তো আই থিঙ্ক শুড ডু ওয়েল। কিছু ইনডাইরেক্ট এফেক্ট হবে কিছু স্টকে যারা মার্জিনের ইনডাইরেক্ট বেনিফিটেড হবে। So I think that could be a catalyst. Again, আমি হয়তো হবে বলে ফেলছি, I don't have a crystal ball, আমি আশা করি হবে। ওই জায়গা থেকে আমি আপনাকে একটু বলি যে মার্জিন নিয়ে অনেক কথা হয়। 2010-এ মার্কেটটাকে আমাদের যদি বলি এক মার্জিন দিয়েই বাজারটাকে ক্র্যাশ করানো হয়েছে। বাবল বাস্ট দুইটাই একই কারণে হয়েছে, মার্জিন। এইবারও যদি এই যে মার্জিনটাকে খুব সহজলভ্য করা হয় সবার জন্য, মানে এটা খুব প্রাপ্তি সহজ করে, পরে কি আসলে এটা বাবুলের মতো হয়ে যাবে কিনা? কারণ বাজারে যেখানে ইয়ারলি গ্রোথ হয় খুবই সিগনিফিকেন্ট অথবা নেগেটিভ, সেই জায়গা থেকে আপনার মার্জিন 14 to 16, 70% ইন্টারেস্টে মার্জিন নিয়ে আসলে বাজার কি সাস্টেইন করবে? না ভাই, আপনি এটা আমরা এই শোয়ের আগে কথা বলতেছিলাম, অ্যান্ড ইউর কনসার্ন ইজ নট ইল ফাউন্ডেড, এটা একটা ভ্যালিড কনসার্ন। ওখানে কি হচ্ছিল তখন তো আমিও আই ওয়াজ অলসো সিইং হোয়াট ওয়াজ হ্যাপেনিং ওই সময়। তখন কিন্তু মার্জিন রেজিম বারবার চেঞ্জ করা হয়েছিল, আপনার হয়তো মনে আছে। তারা মার্কেট বাড়ানো হয়েছে, কমানো হয়েছে, বাড়ানো হয়েছে, এখনো তাই হচ্ছে। মার্জিন নিয়ে প্রতিনিয়ত খেলাধুলা হচ্ছে, মানে খেলাধুলা বলতে চেঞ্জ আসে নাই, এখনো তো আসে নাই। আই থিঙ্ক দে আর টেকিং দেয়ার টাইম টু ফাইনালাইজ দ্য রুলস। তখন কিন্তু মার্জিন রুল বাড়ানো হয়েছে টু ক্রিয়েট মোর ফুড ফর দ্য মার্কেট। তখন কিন্তু শেষের দিকে আবার মার্জিন রুলস চেঞ্জ করা হয়েছে এবং লাস্টে যখন ডিসেম্বর 8 তারিখে 2010 একটা কারেকশন হয়, ওটা কিন্তু মার্জিন ইনডিউস কারেকশন ছিল। I would like to think that we have learned from it. So margin
you're right, যে মার্জিন মানে there could be risk is a good way to think about it, but it doesn't have to be. We have to hope যে আমরা শিখেছি from 2010, right? And it's still valid যে এই 2010 ইম্পর্টেন্ট একটা কনটেক্সট, সো আই ডেফিনেটলি ভ্যালু হোয়াট ইউ সেইং, বাট আমাদের আশা করতে হবে যে আমরা ওখান থেকে শিখেছি। সো মার্জিন রুল এবার ওখানকার লার্নিংস নিয়ে কীভাবে এটাকে কনফিগার করা যায়, সো you're not you're promoting capital, you're directing capital to good stocks ইত্যাদি। I think that is what we should hope for. আপনি ইনভেস্টমেন্টের টিচার, আমি আপনার কাছে অনুষ্ঠান Researcher, শেষ করতে researcher, চাই হ্যাঁ। এই জায়গা থেকে একটু জানতে চাই, বাংলাদেশের মানুষজনের আসলে ইনভেস্টমেন্ট নলেজটা নাই, কোথায় হ্যাঁ। করবে, Good সেই জায়গা question. থেকে আপনি কি একটু বলবেন যে হ্যাঁ। বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট, গোল্ড মার্কেট, ল্যান্ড মার্কেট, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এই সেভিংস করা, সব জায়গা থেকে আসলে এইটা ক্যাটাগরাইজ করলে Portfolio construction. কাদের জন্য কোন জায়গাটা আসলে পারফেক্ট হয়? ওকে, সো ইটস এ গুড কোয়েশ্চেন। সো ধরেন আমি একভাবে ইনভেস্ট করি, আমার ওভারঅল পোর্টফোলিওকে আমি একভাবে কনস্ট্রাক্ট করি, আবার ধরেন যারা একটু আর্লি স্টেজ প্রফেশনাল তাদের আরেকভাবে গাইড করি, এবং ধরেন আমার অনেক বন্ধুবান্ধব যারা অনেক বড় ব্যবসার মালিক, তাদের রিয়ালিটি আলাদা। ধরেন এখন যে অনেক বড় ব্যবসার মালিক যাদের কাছে ধরেন 100 কোটি টাকা আছে, তারা তো অবভিয়াসলি দে ক্যান টেক বিগার রিস্কস, তাদের একটা বড় পার্সেন্টেজ আমি বলবো ইকুইটি মার্কেটস রাখতে, রাইট? জেনারেলি স্পিকিং আমি মনে করি যারা ধরেন সচ্ছল এবং তাদের ডিসপোজেবল ইনকাম আছে, আমি তো মনে করি যে কিছু টাকা ট্রেজারিতে আর গোল্ড রাখা উচিত। ট্রেজারিতে আমাদের ভালো রিটার্ন আসে, ট্রেজারি বন্ডে ভালো রিটার্ন, সঞ্চয়পত্র বাইরেও ট্রেজারি বন্ড করা যায়। গোল্ডটা লং টার্ম চিন্তা করা উচিত, বিকজ গোল্ডের হিসাবটা আসলে যেভাবে করা উচিত হচ্ছে, গোল্ডের প্রাইসটাকে এখন ওভার কেনা, মানে আই থিঙ্ক গোল্ড ইজ আ ভেরি ওভার ভ্যালুড কেনা। না, ইটস নো লঙ্গার ওভার ভ্যালুড। আই থিঙ্ক গোল্ডের মানে গোল্ড ওভার ভ্যালুড কিনে এটা যে উত্তর দিতে হয়, আপনার ওভাবে কিছুটা চিন্তা করতে হবে যে হিস্টোরিক্যালি গোল্ডের সাথে মানে ইউএস স্টক মার্কেটের ইন্ডেক্সের কি রেশিও ছিল। যদি আপনি ওভাবে দেখেন গোল্ড কিন্তু আন্ডার ভ্যালুড, বাট গোল্ড ওরকম জিনিস না যেটা গোল্ডের কী হয়, গোল্ড খুব ভায়োলেন্টলি ইনক্রিজ করে, আবার গোল্ড তারপরে আবার কারেকশন হয়, আবার ভায়োলেন্টলি ইনক্রিজ করে। আপনি যদি 100 বছরের বা 30 বছরের চার্ট দেখেন গোল্ডের এই জিনিসটা দেখবেন, গোল্ডের কিন্তু ম্যাসিভ অ্যাপ্রিসিয়েশন হয়েছে। আমি বলবো যে গোল্ড এখন মোটামুটি ইজ গুড টাইম টু বাই গোল্ড, বাট আই উড অনলি সাজেস্ট গোল্ড এজ আ লং টার্ম ইনভেস্টমেন্ট, নট ফর ট্রেডিং। মানুষ অনেকেই গোল্ডে ট্রেড করার চেষ্টা করছে, ইটিএফ কিনে বা পেপার গোল্ড কিনে। আপনি তো জানেন চায়না গোল্ড ট্রেডিংটাকে, পেপার ট্রেডিংটাকে বন্ধ করেছে। সো গোল্ড ইজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট। পুঁজিবাজারে আমি মনে করি যে পিপল হ্যাভ টু এক্সপিরিয়েন্স ইট। আমি যেভাবে ট্রেডিং শিখেছি হচ্ছে বা অ্যাকচুয়ালি অনেস্টলি বলে লস করে শিখেছি। পুঁজিবাজার লস না করলে ট্রেডিং শেখা যায় না। You should not rely on your broker only. No broker can know what is right for you. কারণ এটা খুব সাইকোলজিক্যাল, আপনি জানেন কারণ আপনি ট্রেডিং করেন। ইউ হ্যাভ টু নো হাউ মাচ রিস্ক ইউর ওকে উইথ, হাউ মাচ লস ইউর ওকে উইথ। আপনি কতদিন ধরে রাখতে পারবেন লস হওয়া সত্ত্বেও, রাইট? সো পুঁজিবাজারটা আমি সবাইকে রেকমেন্ড করি অনেস্টলি স্পিকিং, বাট এটা রিস্ক অ্যাপিটাইট ইজ কমপ্লিটলি পার্সোনাল। আমি কাউকে বলবো না যে 10% থাকা উচিত। আমার সিগনিফিকেন্ট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে, বাট দ্য সেম টাইম ইটস ভেরি পার্সোনাল। But আমি বলবো সবচেয়ে আগে you protect your assets, you invest in gold long term, you invest in treasuries, but you must experience the stock market, especially now. And experience কতটুকু করবে তারা, it's very subjective. আমি কখনোই বলবো না যে আপনার ইনকামের বা আপনার সেভিংসের 50% করেন, হয়তো আপনাকে বলবো, বাট কারণ আপনি দক্ষ, আপনি 50% করে আপনার হয়তো 15টা স্টক থাকবে, আপনার ডাইভার্সিফাই এক্সপোজার থাকবে, আপনার ব্যাংকে থাকবে, আপনার ফার্মায় থাকবে, আপনার হয়তো টেলকোতে থাকবে। আপনি হয়তো ওগুলো যখন লাল থাকবে মাসের পর মাস, অর্থাৎ নেগেটিভ থাকবে, আপনার ঘুম হারাম হবে না, ইউ ওন্ট বি স্লিপলেস, বিকজ যখন এটা টার্ন করবে আপনি এক্সিট করবেন। আপনি হয়তো পারফেক্ট টপ ওয়েট করবেন না, আপনি আবার চিন্তা করবেন যে এখন আবার ঢোকার সময় আসছে। সো আপনি যখন 2 বছর পরে দেখবেন, আপনি হয়তো প্রত্যেক 6 মাস নিচে কেসেস করবেন না, আপনি 2 বছর পরে দেখবেন আপনার 25% বা 50% রিটার্ন এসছে। সো ইউ উইল উইন, এটার জন্য আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, রাইট? সো আমি সবাইকে এই আহ্বান জানাবো টু এক্সপিরিয়েন্স দ্য স্টক মার্কেট। ইট ইজ আ ফান এক্সপিরিয়েন্স, বাট মেবি স্টার্ট স্মল, স্টার্ট নাও অ্যান্ড লার্ন অ্যালং দ্য ওয়ে। শেষ করতে চাই, আর কিছু বলবেন? ইনভেস্ট ইন ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস আছে আমাদের বাজারে, আর সবসময় মানুষের অ্যাডভাইসে কিনবেন না। আমি তো দেখছি যে মানুষের অ্যাডভাইস রাইটও হয়, রঙও হয়। সো নিজে যাচাই করে একটা স্টকের ক্যারেক্টার বোঝা দরকার, একটা স্টকের সাথে থাকতে হয়। একটা ব্যাংকের স্টক কিনলাম, এটা রেঞ্জটা কী, এটা উঠলে কতটুকু উঠে, কিছুটা টেকনিক্যাল তো সবাই বুঝতে পারে যে 5 বছরের চার্ট তো ট্রেডিং ভিতরে দেখাই যায়, আমরা দেখতেই পাই এটা অল টাইম হাই কী ছিল, রাইট? এটার ফ্লোরটা কী, এটা রেজিস্ট্যান্স, এগুলো শেখা যায়। আমি বলবো যে একটু পরিশ্রম করে শিখতে, বিকজ ইটস রিওয়ার্ডিং অ্যান্ড ইটস আ লট অফ ফান। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস আপনাকেও, মার্কেটস আসার thank you. জন্য।
প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাজিদ অমিত সাথে। উনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশের মার্কেটের এখন একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। তার ভাষায় যদি একটু বলি, যে উনি বলছেন বাংলাদেশের বাজার এখন ক্ষুধার্ত, সেই জায়গা থেকে যদি বিভিন্ন ধরনের ক্যাটালিস্ট কাজ করে সেই ক্ষেত্রে বাজারে একটা বড় ধরনের উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অন্য দিক থেকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে আসলে ইনভেস্টমেন্টের জায়গা একটু ডাইভার্সিফিকেশন করে করা উচিত। যদি যার যেমন সামর্থ্য বা রিস্ক নেওয়ার সক্ষমতা রয়েছে সেই জায়গা থেকে কেউ ক্যাপিটাল মার্কেট, গোল্ড অথবা মানি মার্কেটে অথবা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারে। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।